জুলাইয়ে শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন অধ্যাদেশের খসড়া অনুমোদন। ইশরাকের শপথের গ্যাজেট স্থগিতের রিট খারিজ, শপথে বাধা নেই জানালেন আইনজীবী। এবং তারেক রহমানকে নিয়ে খলিলুর রহমানের বক্তব্যে ক্ষুব্ধ দেশের মানুষ, বললেন রিজভী। আসসালামু আলাইকুম। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্র জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সভায় সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। এছাড়া বৈঠকে বাংলাদেশ ও নেদারল্যান্ডস সরকারের মধ্যে নৌ প্রতিরক্ষা সামগ্রী সংক্রান্ত সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। একই সঙ্গে মৎস্য সুরক্ষা এবং সংরক্ষণ বিষয়ক একটি অধ্যাদেশও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এদিন আদালতে ইশরাকের আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, হাইকোর্টের আদেশের ফলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাককে শপথ পড়াতে আইনগত কোনো বাধা নেই। তারা শপথ না পড়ালে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হবে বলেও উল্লেখ করেন তিনি। এদিকে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন রিটকারীর আইনজীবীরা। জানান, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শপথ পড়ানো যাবে না। গত 14 মে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। একই সঙ্গে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও নির্দেশনা চাওয়া হয় ওই রিটে। এই মামলাটা এসেছে ট্রাইব্যুনাল থেকে। কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, যদি সে আপিলের ট্রাইব্যুনাল আছে সেখানে যেতে পারে। ফলে ইশরাকের শপথ নেওয়ার আর কোনো বাধা রইল না। উচ্চতর আদালতে যাব, মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব এবং আপিল ফাইল করা অবস্থায় যেহেতু এই বিষয়টি সাবজুডিস ম্যাটার থাকবে, এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ থাকলো না। ইশরাকের পক্ষে আদালতের রায়ে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তাতে দেশের মানুষ হতাশ ও ক্ষুব্ধ বলেও জানান রিজভী। নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি তার বক্তব্য প্রত্যাহার ও পদত্যাগেরও দাবি জানান তিনি। বলেন, তারেক রহমান কোন প্রেক্ষিতে দেশ ছেড়েছেন তা দেশবাসী জানেন। তারেক রহমানকে বিতর্কিত করতেই বহু সাজানো মামলা দেওয়া হয়েছে। এ সময় ফ্যাসিবাদ বিরোধী কোনো আন্দোলনে খলিলুর রহমানের কোনো ভূমিকা ছিল না বলেও মন্তব্য করেন রিজভী আহমেদ। আদালতের এই আজকের যে রায় যেটা দিয়েছে এটা জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে। আর আন্দোলন নিয়ে আর কি ব্যাপার কি হতে পারে এটা ওরা ওখানে ঘোষণা দেবে, যারা এই আন্দোলন নেতৃত্ব দিচ্ছেন, যারা আন্দোলন কার্যকর করছেন তারাই। অন্তর্বর্তীকালীন সরকারকে 48 ঘণ্টা পর্যবেক্ষণের আলটিমেটাম দিয়ে আন্দোলন আপাতত স্থগিত করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বিকেলে কাকরাইল মোড়ে আন্দোলন স্থলে এসে তিনি এ ঘোষণা করেন। এর আগে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পাঠে বাধা নেই বলে রায় দেন হাইকোর্ট। এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করে আনন্দ মিছিল করে ইশরাকের সমর্থকরা। তবে দুই উপদেষ্টার পদত্যাগ না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন ইশরাক। তবে জনগণের ভোগান্তি লাঘবে সড়ক ছেড়ে দিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আহ্বানের পর আন্দোলন আপাতত স্থগিত ঘোষণা করা হয়। আপাতত আমরা স্থগিত রাখবো এবং সরকারকে আগামী
24 ঘন্টা থেকে 48 ঘন্টা পর্যবেক্ষণ করা হবে তারা কি করে, এবং তার পরিপ্রেক্ষিতে তাদের যে কর্মকাণ্ড সেটার উপর ভিত্তি করে পরবর্তী কার্যক্রম নির্দেশনা আসবে এবং নেওয়া হবে। তদবির বাণিজ্যের মাধ্যমে শত কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্থানীয় সরকার উপদেষ্টা সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। সংস্থাটির সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ ও উপসহকারী পরিচালক মিনু আক্তার সুমির সমন্বয়ে একটি দল মোয়াজ্জেমকে জিজ্ঞাসাবাদ করে। পরে সাংবাদিকদের মোয়াজ্জেম বলেন, অভিযোগ ভিত্তিহীন, একটি পক্ষ মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এর আগে নোটিশের পরিপ্রেক্ষিতে বেলা 11:30টার দিকে দুদকের সেগুনবাগিচা কার্যালয়ে হাজির হন মোয়াজ্জেম। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে তদবির বাণিজ্য, টেন্ডারবাজি ও চাঁদাবাজির মাধ্যমে শত কোটি টাকা অর্জনের অভিযোগ আছে। ভারতীয় গণমাধ্যমগুলো মানবিক করিডর নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার শুরু করেছে। তাদের শেখানো বুলি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা প্রচার করছে বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। দুপুরে রাজধানীর বিজয়নগরে দলীয় কার্যালয়ে বন্দর ও মানবিক করিডর নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। ফুয়াদ বলেন, অন্তর্বর্তী সরকারকে ক্ষমতা থেকে সরানোর জন্য মানবিক করিডর নিয়ে ইস্যু তৈরি করা হচ্ছে। স্বাধীনতা ও সার্বভৌমত্বের কথা বলে সাধারণ মানুষকে করিডর ও বন্দর নিয়ে ভুল বোঝাচ্ছে একটি গোষ্ঠী। জাতীয় স্বার্থকে বিবেচনায় রেখে চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে। বাংলাদেশকে কোনো পরাশক্তির ছায়া যুদ্ধক্ষেত্র করতে দেয়া যাবে না বলেও মন্তব্য করেন এবি পার্টির সাধারণ সম্পাদক। বাংলাদেশ সরকার জাতিসংঘের সাথে আলোচনা করছে যে ওইখানে রোহিঙ্গাদের গ্রামের ভিতরেই একটা সেফ জোন করা যায় কিনা, যেখানে রোহিঙ্গাদেরকে পালায় আর বাংলাদেশে রিফিউজি ক্যাম্পে যেন আসতে না হয়। কারণ আপনি জানেন যে সংখ্যাটা বাড়লে বাংলাদেশের জন্য বোঝা বাড়তেছে। তো সেইখানে একটা রিফিউজি ক্যাম্প যদি করা যায়, যেই ক্যাম্পটা জাতিসংঘের তত্ত্বাবধানে চলবে এবং তাদেরকে তো আবার এইড দিতে হবে। এই যে জাতিসংঘ আমাদের রোহিঙ্গা ক্যাম্পে যে প্রতি মাসে খাবারটা দেয়, এই খাবারটা তো ওই পাশের ক্যাম্পেও দিতে হবে যদি করতে হয়। তাহলে সেই ক্যাম্পের খাবারটা কিভাবে দেবে? সেই খাবারটা পৌঁছানোর জন্য বাংলাদেশ সরকার বলেছে যদি বাংলাদেশের সীমান্ত দিয়ে সেখানে খাবারটা পৌঁছাইতে হয়, ওষুধটা পৌঁছাইতে হয়, সেইটার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার রাজি আছে এবং প্রস্তুত আছে। এতটুকু কিছু দেওয়া কিন্তু এখনো হয় নাই। এবং এই দেওয়ার আগেই ইন্ডিয়ান মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলগুলোকে খেপায় ফেলছে যে এই যুদ্ধ চলতেছে, এই যুদ্ধ চললে জুনের পরে ইউনূস যাবে না, এইখানে প্রক্সি ওয়ার শুরু হবে। প্রক্সি ওয়ার শুরু হবে কি হবে না এটা তো আমরা নিজেরা আলাদা করে আলোচনা করব, সেটা ভারতের বুদ্ধিতে আলোচনা করতে হবে কেন? দেশের শীর্ষ ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হন তিনি। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পক্ষে চুক্তিতে সই করেন ওয়ালটন হাইটেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেকের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার মোস্তফা কামাল। অনুষ্ঠানে ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের সঙ্গে যুক্ত হতে পেরে নিজের উচ্ছ্বাসের কথা জানান জয়া আহসান। এবার পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলা সংবাদ। মানিকগঞ্জে হত্যা ও হামলার পৃথক মামলায় সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে সিংগাইর থানার একটি হত্যা মামলায় মমতাজ বেগমকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 1-এ হাজির করা হলে আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে হরিরামপুর থানার হামলা, মারধর ও বসতবাড়ি ভাঙচুরের মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 3-এ হাজির করা হলে আরও 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এ সময় আদালত থেকে বের করে প্রিজন ভ্যানে তোলার সময় তাকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপের ঘটনা ঘটে। এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্যে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মানিকগঞ্জ আদালতে হাজির করা হয় মমতাজকে। এই মামলায় বেগম মমতাজের এটা হত্যা মামলা ছিল, এখানে 2 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর হয়েছে এবং জুডিশিয়াল 3-এ এখানে 7 দিনের রিমান্ড ছিল, 4 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।
শিক্ষকদের দাবির মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ডক্টর হযরত আলী পদত্যাগ করেছেন। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার অধ্যাপক আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। শিক্ষক লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীদের শাস্তির আওতায় আনাসহ ৫ দফা দাবিতে গত ৪ মে থেকে একাডেমিক কার্যক্রম ও ১৮ মে থেকে প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন করে আসছিলেন কুয়েট শিক্ষক সমিতি। এর আগে গত ২৩ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সংঘর্ষের ঘটনায় টানা আন্দোলনের মুখে পদত্যাগ করেন উপাচার্য ডক্টর মোহাম্মদ মাসুদ। পরে ১ মে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয় চুয়েটের অধ্যাপক ডক্টর হযরত আলীকে। টাঙ্গাইলের ১২টি উপজেলায় পলিনেট হাউসে বিভিন্ন সবজির আবাদ করে লাভবান হচ্ছেন কৃষক। বিশেষ করে টমেটোর আবাদ বেশ জনপ্রিয়তা পেয়েছে। এই পদ্ধতিতে চাষাবাদে কৃষকের তথ্য ও প্রযুক্তি সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। টাঙ্গাইল প্রতিনিধি আবু জুবায়ের উজ্জ্বলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত মাহমুদুর রহমানের ডেস্ক রিপোর্টে। চলতি মৌসুমে টাঙ্গাইলে ৪৮০ হেক্টর জমিতে টমেটোর আবাদ হয়েছে। ফলন এসেছে ১১,৩৭৫ মেট্রিক টন। এবার বাজারে অন্য বছরের তুলনায় টমেটোর দাম অনেক কম ছিল। তারপরও পরিকল্পিত উপায়ে টমেটোর আবাদ করার কারণে অনেকেই লাভবান হয়েছেন। সরকারি সহযোগিতায় সখীপুরের নামদারপুর গ্রামের গৃহিণী রুমা আক্তার পলিনেট হাউসে এবার টমেটোর আবাদ করেন। এটি হচ্ছে একটি পলিনেট হাউস। এটি আমাদের সরকার থেকে দেওয়া হয়েছে। এখানে আমরা টমেটো আবাদ করেছি। এই টমেটোতে আমাদের ১৫ থেকে ২০ হাজার টাকার মতো খরচ হয়েছে এবং এখান থেকে আমরা ১ লাখ প্লাস টাকা বিক্রি করতে পেরেছি। পরিকল্পিতভাবে যদি কেউ এই টমেটো আবাদ করে পলিনেট হাউসের মাধ্যমে, তাহলে তারা অবশ্যই লাভবান হবে আমরা আশা করি। রুমাকে দেখে এলাকার আরো অনেকেই স্বপ্ন দেখছেন এভাবে টমেটো আবাদের। পলি হাউসের ভিতরে টমেটোর আবাদটা খুব ভালো হয়, পোকামাকড় কম হয়। আমরা আগামীতে আরো বেশি করে আবাদ করব। ঘরের ভিতরে টমেটোর আবাদটা অনেক ভালো হয়েছে। টমেটোর আবাদটা আমরা আগামীতে করব। ঘরের ভিতরে কাজ করতে অনেক ভালো লাগে। আগামী বছরে আমরা আবাদ করতেই লাগে। পলিনেট হাউসে টমেটো সহ বিভিন্ন ধরনের সবজি আবাদে কৃষকদের তথ্য ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। পলিনেট হাউস মূলত নিয়ন্ত্রিত পরিবেশে আমাদের বিভিন্ন সবজির চারা এবং হাই ভ্যালু ক্রপ যেগুলো আছে সেগুলো উৎপাদনের জন্য আমরা এগুলো ব্যবহার করি। আমাদের জেলায় ১২টা উপজেলায় ১২টা পলিনেট হাউস আছে। পাশাপাশি আমাদের হর্টিকালচার সেন্টার দুইটা হর্টিকালচার সেন্টার পলিনেট হাউস আছে। ওইখানে আপনার সব ধরনের ফ্যাসিলিটি থাকে, স্প্রিংকলার, সেচ, তারপরে সানলাইট কমানো বাড়ানো, এই সমস্ত ফ্যাসিলিটি থাকার কারণে ওইখানে যে টমেটো সহ অন্যান্য যে তারা প্রোডাক্টগুলো করে এখানে থেকে তারা একটা ভালো রেজাল্ট পায়। অলস সময় কাজে লাগিয়ে বাড়ির গৃহিণীরা পলিনেট হাউসে বিভিন্ন সবজির আবাদ করে নিজেদের ভাগ্যের পরিবর্তনের পাশাপাশি দেশে পুষ্টির চাহিদাও পূরণ করতে পারেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিজয় টিভি নিউজ ডেস্ক। পঞ্চগড়ের ভারতীয় সীমান্ত পয়েন্ট দিয়ে আবারও নারী শিশুসহ ২১ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সকালে বিজিবি তাদের হাড়িভাষা ইউনিয়নের বড়বাড়ি এলাকা থেকে আটক করে সদর থানায় হস্তান্তর করে। বিজিবি জানায় আটককৃত ২১ জনই বাংলাদেশি নাগরিক। এদের মধ্যে ২ জন পুরুষ, ৬ জন নারী ও ১৩ জন শিশু রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে দীর্ঘদিন যাবৎ ভারতের অভ্যন্তরে অবৈধভাবে অবস্থান করে কাজ করছিল তারা। গত ২১ মে তাদের গুজরাট থেকে আটক করে ভারতীয় পুলিশ। পরে বিমানযোগে কলকাতা হয়ে টিয়াপাড়া বিএসএফ ক্যাম্প গেট দিয়ে তাদের বাংলাদেশে পুশ ইন করা হয়। এদিকে অবৈধভাবে পুশ ইনের বিষয়ে জানতে চাইলে বরাবরের মতোই অভিযোগ অস্বীকার করেছে বিএসএফ। হাড়িভাষা ইউনিয়ন থেকে বিজিবি ২১ জন ব্যক্তিকে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করেছে এবং থানায় সোপর্দ করেছে। এর মধ্যে ১৩ জন শিশু, ৬ জন নারী ও ২ জন পুরুষ। পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর বালুমহালের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সকালে ঈশ্বরদীর পদ্মা নদীর সারা ঘাটে এ ঘটনা ঘটে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, পদ্মা নদীর ঈশ্বরদী ও কুষ্টিয়া প্রান্তে বালু উত্তোলন নিয়ে দীর্ঘদিন ধরেই দুই পক্ষের মধ্যে বিবাদ চলছিল। এরই জেরে আজ নদীর মধ্যে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় 4 জন গুলিবিদ্ধ হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের সংক্ষিপ্ত সংস্করণের সিরিজে পাওয়া যাবে না বাঁহাতি ব্যাটার সৌম্য সরকারকে। আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। এদিকে গত 1 সপ্তাহ ধরে সৌম্য সরকার ব্যথায় ভুগছিলেন বলে জানান জাতীয় দলের ফিজিও বায়োজিৎ ইসলাম। এছাড়া সৌম্যর পুনর্বাসনের জন্য 10 থেকে 12 দিন সময় লাগবে উল্লেখ করে আগামী সপ্তাহে পাকিস্তানে শুরু হতে যাওয়া 3 ম্যাচের সিরিজে সৌম্য থাকতে পারবে না বলেও নিশ্চিত করেন তিনি। এদিকে সৌম্যের জায়গায় দলে ডাক পেয়েছেন 27 বছর বয়সী অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বর্তমানে তিনি লাহোর কালান্দার্স দলে PSL খেলতে পাকিস্তানে আছেন। ফ্র্যাঞ্চাইজি লিগের দায়িত্ব শেষ হলেই তিনি জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন। আগামী 14 জুন যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপকে সামনে রেখে একটি বিশেষ ট্রান্সফার উইন্ডোর ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আগামী 1 জুন থেকে 10 জুন পর্যন্ত এ ট্রান্সফার উইন্ডো খোলা থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। ফলে ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলো নিজেদের স্কোয়াডে নতুন খেলোয়াড় অন্তর্ভুক্ত করতে পারবে। এদিকে যেসব খেলোয়াড়ের চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে তাদের জন্য একটি উপযুক্ত সমাধান খুঁজে বের করা এবং টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করাই এ ব্যবস্থার মূল লক্ষ্য হবে বলে জানিয়েছে ফিফা। পুষ্টি চা নিবেদিত বিজয়ের রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। জুলাইয়ে শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন অধ্যাদেশের খসড়া অনুমোদন। ইশরাকের শপথের গ্যাজেট স্থগিতের রিট খারিজ, শপথে বাধা নেই জানালেন আইনজীবী। এবং তারেক রহমানকে নিয়ে খলিলুর রহমানের বক্তব্যে ক্ষুব্ধ দেশের মানুষ, বললেন রিজভী। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijoyTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijoyTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।